নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনার প্রত্যেকে স্বাগত এবং আপনার সাথে আছি আমি পর্ণদীপ। আর আজ আমরা ব্যাঙ্কিংয়ের লেকচার 2 এখানে রিপো রেট, রিভার্স রিপো রেট, এমএসএফ, ওপেন মার্কেট অপারেশন এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করব। প্রত্যেকটা কনসেপ্ট আমরা বেসিক থেকে বুঝবো। চলুন শুরু করা যাক। দেখুন, রিপো রেট প্রথমে আমরা বুঝবো। এই যে রিপো, এই রিপোর ফুল ফর্ম কি? রিপোর ফুল ফর্ম হচ্ছে রিপারচেজ অব্লিগেশন। দেখুন, রিপো টার্মটাকে অ্যানালিসিস করুন। রিপারচেজ অব্লিগেশন, রিপারচেস, এটাকে আবার আপনি যদি অ্যানালিসিস করেন সেখানে দেখতে পাবেন রিপারচেস মানে নতুন করে আবার পারচেস করা হচ্ছে। একটা জিনিস পারচেস করা হয়েছে কিন্তু তারপরে আবার পারচেস করা হচ্ছে, তো সেই জন্য বলা হয় রিপারচেস অব্লিগেশন। তো কীভাবে এটা কাজ করে দেখুন, আমি প্রথম দিনই বুঝিয়ে দিয়েছি যে ব্যাংকের সাথে আরবিআইয়ের রিলেশান একেবারে ডিরেক্ট রিলেশান, খুবই ঘনিষ্ঠ। অ্যাকচুয়ালি ব্যাংকের ব্যাংক হচ্ছে আরবিআই। তো এই যে ধরুন ব্যাংক রয়েছে, ব্যাংকের কোনো রকম প্রবলেম হলে, ব্যাংক কখনো যদি বিপদে পড়ে, তাহলে কার কাছে যাবে? ব্যাংক যাবে তার গার্জিয়ানের কাছে, আরবিআইয়ের কাছে যাবে। তো এইরকম কন্ডিশানে যখন ধরুন ব্যাংকের কাছে টাকা খুব কমে গেছে, ব্যাংকের কাছে আর টাকা নেই, তখন ব্যাংক কী করবে? ব্যাংক তখন অবশ্যই চাইবে যে আরবিআইয়ের কাছে যাক। ধরুন আপনার কাছে টাকা নেই, আপনি আপনার বাবার কাছে চাইবেন যে টাকা লাগবে আমার কিছু। তো সেই রকমই ব্যাংক কিন্তু আরবিআইয়ের কাছে চাইবে যে আমার কিছু টাকা দাও। এখানে কিন্তু আরবিআই বলল ঠিক আছে, আমি তোমাকে অল্প কয়েকদিনের জন্য টাকা অবশ্যই দিয়ে দেবো, কিন্তু তার পরিবর্তে কিছু অবশ্যই তোমাকে আমার কাছে বন্ধক রাখতে হবে। তো ব্যাংক তখন বলবে যে কী বন্ধক রাখবো? আরবিআই তখন বলবে যে আমার কাছে কিছু তোমার গভর্নমেন্ট সিকিউরিটি, প্রত্যেকটা ব্যাংকের কাছে আরবিআইয়ের কাছে যে গভর্নমেন্ট সিকিউরিটি থাকে, সেই গভর্নমেন্ট সিকিউরিটি আমার কাছে বন্ধক রাখো। এবারে দেখুন, অ্যাকচুয়ালি এটাকে আমরা বন্ধক বলতে পারি না, বলতে পারি কিনে নেওয়া। এবারে ধরুন ব্যাংকের 100 কোটি টাকার দরকার রয়েছে, 100 কোটি টাকার ব্যাংকের দরকার রয়েছে। তো তার জন্য ব্যাংক তার যে গভর্নমেন্ট সিকিউরিটি সেটা আরবিআইয়ের কাছে জমা রাখবে। ব্যাংক তার গভর্নমেন্ট সিকিউরিটি আরবিআইয়ের কাছে যখন জমা রাখবে, আরবিআই তখন ব্যাংকে 100 কোটি টাকা দেবে। কিন্তু আরবিআই বলছে আমি এত পাওয়ারফুল অর্গানাইজেশান, আমি তোমাকে 100 কোটি টাকা দেবো, এই গভর্নমেন্ট সিকিউরিটি আমি তো এই কয়েকদিনের মধ্যে ইউজ করতে পারবো না, তাহলে আমি যে তোমাকে দিচ্ছি এই 100 কোটি টাকা, তাহলে আমার লাভটা কী হচ্ছে? তখন ব্যাংক বললো ঠিক আছে, আপনি আপনার যে ডিমান্ড সেটা বলুন। আরবিআই তখন বলছে যে ঠিক আছে, তুমি আমাকে 4% হারে ইন্টারেস্ট দেবে। এই যে 100 কোটি টাকা আমি তোমাকে দিচ্ছি, তার জন্য তুমি আমাকে 4% হারে ইন্টারেস্ট দেবে, তার পাশাপাশি এই গভর্নমেন্ট সিকিউরিটি আমার কাছে বন্ধক থাকবে। আবার নির্দিষ্ট দিন 7 দিন পরে যখন তুমি এই গভর্নমেন্ট সিকিউরিটি আমার কাছ থেকে নিতে চাইবে, তখন তুমি 104 কোটি টাকা দেবে, আমি গভর্নমেন্ট সিকিউরিটি দিয়ে দেবো। তো এটাই হচ্ছে রিপারচেজ অব্লিগেশন। কীভাবে হচ্ছে দেখুন, ব্যাংক আবার যখন আরবিআইয়ের কাছে টাকাটা ফেরত দিচ্ছে, অ্যাকচুয়ালি গভর্নমেন্ট সিকিউরিটি কিনে নিচ্ছে, আবার কিনে নিচ্ছে। প্রথমে আরবিআইয়ের কাছে প্রথমে ব্যাংকের কাছে ছিল, সেটা আরবিআইয়ের কাছে গেল। এবার আবার আরবিআইয়ের কাছ থেকে ব্যাংক নিজের যে গভর্নমেন্ট সিকিউরিটি সেটা কিন্তু কিনে নিচ্ছে 104 কোটি টাকা দিয়ে। তো অ্যাকচুয়ালি ব্যাংক কিন্তু পেয়েছিল 100 কোটি টাকা, ব্যাংকের দরকার ছিল 100 কোটি টাকা, ব্যাংক পেয়েছিল 100 কোটি টাকা, কিন্তু ব্যাংকে কিন্তু ফেরত দিতে হচ্ছে 104 কোটি টাকা, অর্থাৎ 4% কিন্তু ইন্টারেস্ট দিতে হচ্ছে। তো এই যে 4% ইন্টারেস্ট, এটাকেই বলা হবে রিপো রেট বা রিপারচেজ অব্লিগেশন। আশা করি ক্লিয়ার হয়ে গেল। আমি আরেকবার বুঝিয়ে দেবো খুব সহজে, খুব জটিল জিনিস কিন্তু নয়, আপনারা একটু চেষ্টা করলেই কিন্তু অতি সহজে বুঝতে পারবেন। দেখুন, এপাশে রয়েছে ব্যাংক, এপাশে রয়েছে আরবিআই। প্রথম কন্ডিশনটা আমি বুঝিয়ে দিচ্ছি। দেখুন, প্রথম কন্ডিশনে কি? ব্যাংকের 100 কোটি টাকার দরকার। ব্যাংকের কত? 100 কোটি টাকার দরকার। ব্যাংক তখন কি করবে? ব্যাংক আরবিআইয়ের কাছে টাকা চাইবে। ব্যাংক আরবিআইয়ের কাছে টাকা চাইবে, আরবিআই তখন ব্যাংকে কি করবে? 100 কোটি টাকা দেবে। 100 কোটি টাকা আরবিআই ব্যাংকে দেবে। আর তার পরিবর্তে ব্যাংক আরবিআইকে গভর্নমেন্ট জিসেক বলে এটাকে, গভর্নমেন্ট সিকিউরিটি দেবে। আশা করি এই স্টেপটা ক্লিয়ার। ফার্স্ট স্টেপ হচ্ছে কি? ব্যাংকের 100 কোটি টাকার দরকার, তো ব্যাংক আরবিআইয়ের কাছে হাত পাতলো, আরবিআই ব্যাংকে 100 কোটি টাকা দিল, আর ব্যাংক তার গভর্নমেন্ট সিকিউরিটি সেটা আরবিআইয়ের কাছে দিল। এবারে দেখুন, গভর্নমেন্ট সিকিউরিটি দেওয়ার মানে কী হলো? ধরুন ব্যাংক আরবিআইকে টাকাটা ফেরত দিতে পারলো না, তো সেরকম কন্ডিশনে আরবিআই যাতে পুরোপুরি 100 কোটি টাকা লস না হয়, গভর্নমেন্ট সিকিউরিটি বিক্রি করে মোটামুটি 70-80 কোটি তো আয় করে নিতে পারবে আরবিআই। তো সেই জন্য আরবিআই ব্যাংকের কাছ থেকে গভর্নমেন্ট সিকিউরিটি নিজের কাছে রেখে দেয়। তার ফলে হয় যদি কোনো কারণে টাকা ফেরত দিতে না পারে, তাহলে আরবিআই সম্পূর্ণ 100 কোটি টাকা কিন্তু লস হবে না। তো আশা করি ক্লিয়ার হলো। ফার্স্ট স্টেপ, আবার বলছি, ফার্স্ট স্টেপ ব্যাংকের টাকার দরকার, আরবিআই ব্যাংকে 100 কোটি টাকা দিল, আর ব্যাংক আরবিআইকে গভর্নমেন্ট সিকিউরিটি রাখতে দিল। ফার্স্ট স্টেপ ক্লিয়ার হয়ে গেল। নেক্সট স্টেপে কী হবে ক্লিয়ার করে দিই, তারপর নেক্সট স্টেপ বলছি। এই রয়েছে ব্যাংক, আর এই রয়েছে আরবিআই।
নেক্সট স্টেপে কি, নেক্সট স্টেপে এখন কিন্তু আরবিআইয়ের কাছে ব্যাংকের গভর্নমেন্ট সিকিউরিটি রয়েছে। নেক্সট স্টেপে যদি 4% রিপো রেট হয়, তাহলে আরবিআই ব্যাংকের যে গভর্নমেন্ট সিকিউরিটি সেটা ব্যাংকের কাছে ফেরত দেবে। গভর্নমেন্ট সিকিউরিটি আরবিআই ব্যাংকের কাছে ফেরত দেবে। তার পরিবর্তে ব্যাংক 100 কোটি টাকা আরবিআইয়ের কাছ থেকে নিয়েছিল, এখন 104 কোটি টাকা ফেরত দেবে। কেন? কারণ 4% এখানে ইন্টারেস্ট। এই যে 4% ইন্টারেস্ট, এই 4% ইন্টারেস্টটাকেই কিন্তু বলা হয় রিপো রেট। যেহেতু ব্যাংকের কাছ থেকে আরবিআইয়ের কাছ থেকে ব্যাংক নতুন করে তার নিজের গভর্নমেন্ট সিকিউরিটি কিনে নিচ্ছে, সেহেতু কিন্তু এটাকে বলা হয় রিপারচেস। আশা করি ক্লিয়ার। আর এই যে রিপো রেট, সবসময় মনে রাখবেন রিপো রেট কিন্তু ম্যাক্সিমাম 7 দিনের জন্যই হতে পারে। ম্যাক্সিমাম 7 দিন, সাধারণত রিপো রেট 24 ঘন্টার জন্য, 12 ঘন্টার জন্য, 1 দিনের জন্য, 2 দিনের জন্য এই রিপো রেট কিন্তু নেওয়া হয়। আর রিপো রেট শর্ট টার্মের লোন, এটা কিন্তু একটা শর্ট টার্মের লোন। আর সবসময় এটা মনে রাখবেন, এই যে গভর্নমেন্ট সিকিউরিটি ব্যাংক আরবিআইয়ের কাছে রাখতে পারে, এই গভর্নমেন্ট সিকিউরিটি কিন্তু এসএলআর থেকে নিতে পারেন। আমি কি বলেছি? এসএলআর কি? স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও। এই স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিওতে ক্যাশ, গোল্ড, গভর্নমেন্ট সিকিউরিটি থাকে। এই যে স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিওতে ব্যাংক নিজের কাছে যে ভল্টে গভর্নমেন্ট সিকিউরিটি রাখে, সেই গভর্নমেন্ট সিকিউরিটি থেকে কিন্তু ব্যাংক কখনোই সেই এসএলআরের থেকে কিন্তু ব্যাংক কখনোই গভর্নমেন্ট সিকিউরিটি নিয়ে আরবিআইয়ের কাছ থেকে লোন নিতে পারে না। আর দুটো পয়েন্ট এখানে আরেকটা ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু শর্ট টার্মের জন্য। এবারে তাহলে এতক্ষণে কি বললাম সেটা আমি আরেকবার ছোটো করে বুঝিয়ে দিচ্ছি, কারণ এগুলো বুঝতে পারলে আপনি কিন্তু ভবিষ্যতে বুঝতে পারবেন যে রিপো রেট কি, রিভার্স রিপো রেট কি, না হলে কিন্তু ভবিষ্যতের কনসেপ্টে বুঝতে পারবেন না। সেই জন্য আমি বারবার একই কথা বারবার বলে বেশি করে বোঝানোর চেষ্টা করছি। আবার রিপিট করছি, ধরুন ব্যাংকের টাকার দরকার হলো, ব্যাংকের কাছে গভর্নমেন্ট সিকিউরিটি রয়েছে, তো সেই গভর্নমেন্ট সিকিউরিটি আরবিআইয়ের কাছে বন্ধক রাখলো ব্যাংক, আর তার পরিবর্তে আরবিআই ব্যাংকে একটা নির্দিষ্ট টাকা দিয়ে দিল, 100 কোটি টাকা দিয়ে দিল। আর ব্যাংক কিছুদিন পরে ব্যাংকের হাতে যখন টাকা এসে গেছে, ব্যাংক তখন আরবিআইকে 104 কোটি টাকা দিল, আর তার পরিবর্তে আরবিআই ব্যাংকে সেই তার গভর্নমেন্ট সিকিউরিটি ফেরত দিল। অর্থাৎ ব্যাংক আমার নিজের যে গভর্নমেন্ট সিকিউরিটি আমার নতুন করে কিনে নিল। এই যে প্রথমে আরবিআই ব্যাংকে 100 কোটি টাকা দিয়েছে, কিন্তু ব্যাংক আরবিআইকে 104 কোটি টাকা ফেরত দিচ্ছে। এই যে 4% ইন্টারেস্ট দিচ্ছে ব্যাংক, এই 4% ইন্টারেস্টকেই বলা হয় রিপো রেট। এখানে কয়েকটি জিনিস মনে রাখতে হবে। রিপো রেট হচ্ছে শর্ট টার্মের লোন, শর্ট টার্ম, ম্যাক্সিমাম এটা 7 দিন পর্যন্ত হতে পারে। 2 নম্বর হচ্ছে রিপো রেটেড যে গভর্নমেন্ট সিকিউরিটি ব্যাংক আরবিআইয়ের কাছে জমা রাখে, সেই গভর্নমেন্ট সিকিউরিটি কিন্তু এসএলআর থেকে নিতে পারে না। আমি গতকালই বলে দিয়েছিলাম যে এসএলআর এবং সিআরআর প্রত্যেকটা ব্যাংকের জন্য, কমার্শিয়াল শিডিউল ব্যাংকের জন্য রাখা ম্যান্ডেটরি। আর এই এসএলআরে যে গভর্নমেন্ট সিকিউরিটি গোল্ড ক্যাশ আকারে রাখা যায়, সেই গভর্নমেন্ট সিকিউরিটিকে রিপো রেটে ব্যাংক ইউজ করতে পারে না। তো এই হচ্ছে সম্পূর্ণ রিপো রেটের কনসেপ্ট। আশা করি ক্লিয়ার হয়ে গেল। এরপরে অসুবিধা হলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। এবার আসি রিভার্স রিপো রেট কী। অ্যাকচুয়ালি রিভার্স রিপো রেট হচ্ছে রিপো রেটের উল্টো। রিপো রেটে কী ছিল? রিপো রেটে ব্যাংকের টাকার দরকার ছিল, রিভার্স রিপো রেটে আরবিআইয়ের টাকার দরকার হয়েছে। আরবিআইয়ের টাকার দরকার হয়েছে রিভার্স রিপো রেটে, তখন আরবিআই ব্যাংকের কাছে যাবে। আরবিআই ব্যাংকের কাছে যাবে, বললো আমি তোমার কাছে গভর্নমেন্ট সিকিউরিটি দিচ্ছি, তুমি আমাকে কিছু টাকা দাও। তার পরিবর্তে ব্যাংকও কিন্তু ইন্টারেস্ট কামাতে পারে এখানে। কীভাবে? আরবিআই ব্যাংকের কাছে তার গভর্নমেন্ট সিকিউরিটি রাখলো, আর ব্যাংক আরবিআইকে 100 কোটি টাকা দিল, আর উল্টে আরবিআইয়ের কাছে যখন টাকা চলে আসলো, তখন কিন্তু আরবিআই আবার ব্যাংকে তার টাকা ফেরত দেবে, আর তার পরিবর্তে গভর্নমেন্ট সিকিউরিটি ব্যাংক আবার আরবিআইকে ফেরত দিচ্ছে। তার মানে আরবিআই কিন্তু তখন যদি প্রথমে 100 কোটি টাকা ব্যাংকের কাছ থেকে নিয়ে থাকে, তাহলে কিন্তু পরে 103 কোটি টাকা নেবে। 103 কোটি টাকা কিন্তু আরবিআই ব্যাংকে ফেরত দেবে। এবারে দেখুন, এখানে আমি 103 কোটি কেন বললাম, আগেরবার বললাম 104 কোটি, এখানে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন 103 কোটি টাকা আমি বলেছি, মানে 1 কোটি কম বলেছি। মানে এখানে আরবিআই যখন ব্যাংকের কাছ থেকে টাকা নিচ্ছে তখন ইন্টারেস্ট দিচ্ছে 3%, কিন্তু ব্যাংক যখন আরবিআইয়ের কাছ থেকে টাকা নিচ্ছে তখন ইন্টারেস্ট দিচ্ছে 4%। এটা অ্যাকচুয়ালি 3-4 এটা নির্দিষ্ট রেট নয়, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। তো এখানে একটা জিনিস বুঝতে পারছেন যে আরবিআই যেহেতু পাওয়ারফুল অর্গানাইজেশন, ব্যাংকের ব্যাংক, সেহেতু কিন্তু আরবিআই সবসময় ইন্টারেস্ট রেটটাকে নিজের আয়ত্তের মধ্যে রাখে। অর্থাৎ ব্যাংক যখন আরবিআইয়ের কাছ থেকে টাকা নেবে তখন আরবিআই বেশি পরিমাণে চার্জ করবে, কিন্তু আরবিআই যখন ব্যাংকের কাছ থেকে টাকা নেবে তখন কিন্তু ব্যাংক সেই সমান পরিমাণ টাকা চার্জ করতে পারবে না, বা সেই সমান পরিমাণ ইন্টারেস্ট চার্জ করতে পারবে না। তো এইটা সবসময় মাথায় রাখবেন, রিপো রেট অলওয়েজ গ্রেটার দ্যান রিভার্স রিপো রেট। রিপো রেট সর্বদাই রিভার্স রিপো রেটের থেকে বেশি হবে।
আর রিপো রেটের কনসেপ্ট যা রিভার্স রিপো রেটের একেবারে অপোজিট, আর রিভার্স রেটের কনসেপ্ট যা সেটা রিপো রেটের একেবারে অপোজিট। আশা করি রিভার্স রিপো রেট দুটোই কিন্তু ক্লিয়ার হয়ে গেল। প্রথম একটা জিনিস মনে রাখবেন যে রিভার্স রিপো রেটে ব্যাংক আরবিআইকে টাকা দিচ্ছে, আর রিপো রেটে কিন্তু আরবিআই ব্যাংকে টাকা দিয়েছিল। এই হচ্ছে রিপো রেট এবং রিভার্স রিপো রেট। এক্ষেত্রে আমরা দেখব এমএসএফ কি, মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি। মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি হচ্ছে এমএসএফ। তো এই যে এমএসএফ, রিভার্স রিপো রেট, ওএমও, ওপেন মার্কেট অপারেশন, এগুলো কিন্তু প্রত্যেকটা এলএএফের মধ্যে পড়ে, লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফেসিলিটির মধ্যে পড়ে। তো এই যে এমএসএফে কী বলা হয়, এমএসএফে বলা হয়, আচ্ছা আমি একটু ফ্রেশ পেজ নিই, বোঝাতে সুবিধা হবে। আমরা রিপো রেটের এখানে ধরুন আরবিআই আছে, এখানে ব্যাংক আছে। আমরা রিপো রেটের ক্ষেত্রে কী দেখেছি, রিপো রেটের ক্ষেত্রে দেখেছি যে ব্যাংক তার যে এসএলআর স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও, তার যে ভল্টেজে ক্যাশ, গোল্ড, গভর্নমেন্ট সিকিউরিটি থাকে, সেই গভর্নমেন্ট সিকিউরিটি থেকে কিন্তু গভর্নমেন্ট সিকিউরিটি নিয়ে সেখান থেকে কিন্তু কোনো রকম আরবিআইয়ের কাছে লোন দাবি করতে পারে না। কিন্তু এমএসএফ বা মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি হলে এমন একটা কন্ডিশন, এমন একটা বাজে কন্ডিশন, ব্যাংকের আর কিছুই করার থাকে না। ব্যাংক তখন বাধ্য হয় যে তার এসএলআর থেকে গভর্নমেন্ট সিকিউরিটি নিয়ে আরবিআইয়ের কাছ থেকে লোন নিতে। তো এই রকম কন্ডিশন যখন হয় তখন কিন্তু আমরা সেটাকে বলবো এমএসএফ রেট, মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি রেট। আবার রিপিট করছি, আমরা রিপো রেটের ক্ষেত্রে দেখেছিলাম ব্যাংক আরবিআইয়ের কাছ থেকে টাকা নিচ্ছে এবং তার পরিবর্তে ব্যাংক গভর্নমেন্ট সিকিউরিটি আরবিআইয়ের কাছে জমা রাখছে, আর যে গভর্নমেন্ট সিকিউরিটি আরবিআইয়ের কাছে জমা রেখেছিল সেটা কিন্তু এসএলআর থেকে নিতে পারছিল না। কিন্তু যখন এমএসএফ আসবে সেক্ষেত্রে কিন্তু ব্যাংক, তারা তার কোনো রকম কন্ডিশান থাকবে না, তারা তার কোনো রকম আর উপায় নেই। সেই কন্ডিশানে ব্যাংক কিন্তু ওই যে এসএলআর গভর্নমেন্ট সিকিউরিটি, এই এসএলআর থেকে গভর্নমেন্ট সিকিউরিটি নিয়ে আরবিআইয়ের কাছ থেকে লোন নিতে পারে। তো এটা কিন্তু খুবই বাজে কন্ডিশন হলে ব্যাংক তখনই কিন্তু লোন নেয় এবং আরবিআই কিন্তু তখনই সেটা ইস্যু করে, আদারওয়াইজ আরবিআই কিন্তু এটাকে পারমিট করে না ব্যাংকে। আর এমএসএফ রেট যে রেটে নেয় ব্যাংক সেটাকেই বলা হয় মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি রেট। আর সবসময় মাথায় রাখবেন এমএসএফ রেট এটা সর্বদাই রিপো রেটের থেকে +1%-এর মধ্যে থাকবে, রিপো রেটের থেকে +1%-এর মধ্যে থাকবে। তার মানে একটা জিনিস বুঝতে পারছেন যে রিপো রেট খুব খারাপ কন্ডিশনে ব্যাংকের যেহেতু নিতে হয়, সেহেতু কিন্তু আরবিআই রিপো রেটের থেকে একটু বেশি রেটে কিন্তু নেয়। এমনটা নয় কিন্তু যে রিপো রেট 4% মানে রিভার্স রিপো রেট 5%ই হবে। রিপো রেট 4% মানে এই যে এমএসএফ রেট 5%ই হবে, রিভার্স রিপো রেট নয়, এমএসএফ হবে, এমএসএফ 5%ই হবে। রিপো রেট যদি 4% হয় তাহলে রিভার্স রিপো রেট বলে পেলাম, এমএসএফ মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি এটাকে কিন্তু 5%-এর মধ্যে থাকতে হবে, অর্থাৎ +1%-এর মধ্যে, +1% নয়, এখানে +1%-এর মধ্যে। যেমন আমরা বলি কোনো কাট অফ অ্যানালিসিসের সময় বলি 120 +-3, অর্থাৎ 117, 118 হতে পারে, 121, 122 হতে পারে। তেমনই কিন্তু রিপো রেট +1%, অর্থাৎ রিপো রেট ধরুন 4%, সেখানে 4.35% হতে পারে, 4.65% হতে পারে, এরকম কিন্তু হতে পারে এমএসএফ। আবার রিপিট করছি, সিম্পল কন্ডিশনে যখন রিপো রেট হয় তখন কি আরবিআইয়ের কাছ থেকে ব্যাংক টাকা নেয় তার নিজের গভর্নমেন্ট সিকিউরিটি আরবিআইয়ের কাছে রেখে, সেক্ষেত্রে কিন্তু ব্যাংক এসএলআর থেকে গভর্নমেন্ট সিকিউরিটি নিতে পারে না। কিন্তু এমন অনেক খারাপ কন্ডিশন চলে আসে ব্যাংকের হাতে যখন তার হাতে আর উপায় থাকে না, তখন এই যে এসএলআরের থেকে যে গভর্নমেন্ট সিকিউরিটি সেটা নিয়ে কিন্তু ব্যাংক আরবিআইয়ের কাছ থেকে লোন নেয়। আর এই যে রেটে লোন নেয় বা যে রেটে লোনটা দেয় আরবিআই ব্যাংককে, সেই রেটটাকেই বলা হয় এমএসএফ মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি রেট। আর এমএসএফের রেট সর্বদাই রিপো রেটের থেকে বেশি হবে 1%-এর মধ্যে। আশা করি কনসেপ্ট ক্লিয়ার। নেক্সট দেখব ওপেন মার্কেট অপারেশন বা ওএমও। এটার সাথে আপনারা দৈনন্দিন জীবনে কিন্তু জড়িত, কিন্তু আপনারা নিজেই জানেন না, আপনাদের যেহেতু কনসেপ্ট ক্লিয়ার নেই, আপনারা নিজেই জানেন না যে ওপেন মার্কেট অপারেশন কীভাবে কাজ হচ্ছে। ওপেন মার্কেট অপারেশন কাজ হয় ইনফ্লেশন এবং রিসেশনকে কন্ট্রোলের জন্য। তার আগে আমি এই রিপো রেট, রিভার্স রিপো রেট এবং এমএসএফ ইনফ্লেশন কন্ট্রোলে কীভাবে সাহায্য করে সেটা আগে আমি আপনাদের একটু বুঝিয়ে দিই। দেখুন, এই ধরুন ব্যাংক আছে, এই ধরুন মার্কেট আছে। মার্কেট মানে আপনি কোনো একটা বড় কোম্পানি। এবারে দেখুন এখানে আরবিআই আছে,
এবারে দেখুন, ব্যাংকের যখন টাকার প্রয়োজন হয় তখন আরবিআইয়ের কাছ থেকে লোন নেয়, ঠিক আছে, কোনো অসুবিধে নেই, ব্যাংকের টাকার দরকার রয়েছে 100 কোটি, আরবিআইয়ের কাছ থেকে লোন নিচ্ছে। আরবিআই যখন মাত্র 4% হারে রিপো রেট নেবে তখন ব্যাংকে আরবিআইয়ের কাছে 104 কোটি টাকা ফেরত দিতে হবে। তো সেই কন্ডিশনে যদি ব্যাংক মার্কেটে মাত্র 6% হারে লোন দিচ্ছে, সেই কন্ডিশনে যখন 4% রিপো রেট, তখন ব্যাংক 6% হারে বা 6% ইন্টারেস্টে মার্কেটে লোন দিচ্ছে। কিন্তু ধরুন মার্কেটে খুব বেশি টাকা এসে গেছে, অর্থাৎ মার্কেটে ইনফ্লেশন এসে গেছে, প্রত্যেকটা মানুষের কাছে অনেক টাকা, মার্কেট থেকে টাকা তুলে নেওয়ার প্রয়োজন, তখন কি হবে? তখন আরবিআই করবে কি, এই রিপো রেটটাকে বাড়িয়ে দেবে। রিপো রেট বাড়িয়ে তখন 104 রয়েছে, তো এটাকে 104 থেকে করে আরও 6% বাড়িয়ে দিল, 110% করে দিল, 10% বাড়িয়ে দিল। তার মানে 104 থেকে 6 যোগ হলে 110, মানে ব্যাংকে কিন্তু 110 কোটি টাকা ফেরত দিতে হচ্ছে। আরবিআইয়ের কাছ থেকে যদি লোন নেয় তাহলে 110 কোটি টাকা কিন্তু ফেরত দিতে হচ্ছে। তার মানে কি, ব্যাংকের এখানে যদি 6% হারে ইন্টারেস্ট দেয় মার্কেটে, তাহলে তো ব্যাংকের এখানে লস হয়ে যাচ্ছে। সেই জন্য ব্যাংক তখন এই যে পার্সেন্টেজটা, প্রথমে 6% ইন্টারেস্টে মার্কেটে লোন দিচ্ছিল, এই 6% থেকে করে দেবে আরও 6% বাড়িয়ে দিল, মানে টোটাল 12% হারে কিন্তু লোন দিচ্ছে। এই যে কন্ডিশান, এই কন্ডিশান আসলে কী হবে, মার্কেট আর সাধারণত লোন নিতে পারবে না ব্যাংক থেকে লোন নিয়ে ইনভেস্ট করতে পারবে না, তার ফলে মার্কেটে টাকার ঘাটতি দেখা দেবে, আর তার ফলে কী হবে, ইনফ্লেশন কন্ট্রোল হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। আবার রিপিট করছি, ব্যাংকের ধরুন টাকার দরকার 100 কোটি টাকা, আরবিআইয়ের কাছ থেকে টাকাটা নিয়েছে, আর রিপো রেট ধরুন প্রথম পর্যায়ে ছিল 104%, মানে 104 কোটি টাকা ব্যাংকে আরবিআইকে ফেরত দিতে হতো। তো এরকম কন্ডিশনে যদি 6% হারে মার্কেটে ব্যাংক লোন দিয়ে থাকে, তাহলে কিন্তু ব্যাংকের কোনো প্রবলেম হচ্ছে না। কিন্তু ধরুন এই যে রিপো রেট, এটাকে বাড়িয়ে 4 থেকে 10% করে দেওয়া হলো। 4 থেকে যখন 10% করে দেওয়া হলো, তখন ব্যাংকে 110 কোটি টাকা ফেরত দিতে হচ্ছে আরবিআইকে। ব্যাংকে বেশি টাকা ফেরত দিতে হচ্ছে, তার মানে ব্যাংকের লাভ বেশি দরকার। ব্যাংকের যদি বেশি লাভ না হয় তাহলে ব্যাংক নিজে লোকসানে পড়ে যাবে। সেই জন্যে ব্যাংক মার্কেটে যে লোনটা দেবে সেই লোনের রেটটাও বাড়িয়ে দেবে, ধরুন 12% করে দিল। তার মানে কি, রেট যখন বেড়ে যাবে তখন মার্কেট থেকে আর ব্যাংকের থেকে লোন নেবে না, মার্কেট ব্যাংকের থেকে লোন নেবে না। মার্কেট যদি ব্যাংকের থেকে লোন না নেয়, মার্কেটের টাকার সার্কুলেশন হবে না, মানি সার্কুলেশন কমে যাবে, আর মানি সার্কুলেশন কমে যাওয়া মানে রিপো রেট কিন্তু কন্ট্রোল হয়ে যাওয়া। রিভার্স রিপো রেটের ক্ষেত্রেও কিন্তু সেম জিনিস হবে। কীরকম রিভার্স রিপো রেটের ক্ষেত্রে? কি রিভার্স রিপো রেটের ক্ষেত্রে আমি একটু ক্লিয়ার করে দিই পেজটা। সরি, মুছে গেল এটা। রিভার্স রিপো রেট আমি আরেকবার রাখতে হবে ছবিটা। এই ধরুন ব্যাংক, আরবিআই, মার্কেট। রিভার্স রিপো রেটের ক্ষেত্রে কি, রিভার্স রিপো রেটের ক্ষেত্রে ব্যাংক আরবিআইয়ের কাছে টাকা জমা রাখছে, ব্যাংক আরবিআইয়ের কাছে টাকা জমা। আচ্ছা, একটা জিনিস আপনাদের একটু বলে দিই, রিভার্স রিপো রেটের ক্ষেত্রে সবসময় এমনটা নয় যে আরবিআইয়ের টাকার দরকার, ব্যাংক সেই জন্যেই আরবিআইকে টাকা দিচ্ছে এবং আরবিআই চাইছে যে আমার টাকা দাও। অনেক সময় ব্যাংকের নিজের টাকার দরকার হয়ে পড়ে, ব্যাংকের হাতে অনেক টাকা থাকে, তখন ব্যাংক করে কি, আরবিআইয়ের কাছে টাকা জমা রাখে। ব্যাংক যখন আরবিআইয়ের কাছে টাকা জমা রাখে, আরবিআই তখন একটা ইন্টারেস্ট দেয়, যেমন আমরা ব্যাংকের কাছে টাকা জমা রাখি, ব্যাংক আমাদের একটা ইন্টারেস্ট দেয়, তেমনই ব্যাংক আবার আরবিআইয়ের কাছে টাকাটা জমা রাখে, তেমনই কিন্তু ইন্টারেস্ট দেয় আরবিআই ব্যাংকে। তো এটাকেও কিন্তু রিভার্স রিপো রেটের মধ্যে আমরা ফেলি। তো দেখুন, ব্যাংক আরবিআইয়ের কাছে টাকা জমা দিল, ধরুন ব্যাংক আরবিআইয়ের কাছে 100 কোটি টাকা জমা দিল। ব্যাংক যদি আরবিআইয়ের কাছে 100 কোটি টাকা জমা দেয়, এবারে দেখুন ইন্টারেস্ট হিসেবে আরবিআই যদি 4% ইন্টারেস্ট দেয়, তাহলে ব্যাংক কত টাকা পাচ্ছে? ব্যাংক পাচ্ছে এখানে 104 কোটি টাকা। ব্যাংক যদি এখানে 104 কোটি টাকা পায়, তাহলে ধরুন ব্যাংক মার্কেটে 4% হারে লোন দিল, 4% ইন্টারেস্ট লোন দিল, কোনো প্রবলেম নেই, ব্যাংকের কোনো প্রবলেম হচ্ছে না। কিন্তু আরবিআই যদি এখানে 104 কোটি টাকা ফেরত দেওয়ার বদলে 110 কোটি টাকা ফেরত দেয়, 110 কোটি টাকা ফেরত দিচ্ছে, মানে কি 10% রিভার্স রিপো রেট ইন্টারেস্ট দিচ্ছে ব্যাংকে। তো 110 কোটি টাকা যখন দেবে ব্যাংকে, তখন ব্যাংক কী করবে, ব্যাংক বেশি পরিমাণে মার্কেটে লোন দেওয়ার জন্য, বেশি প্রফিটের জন্য ব্যাংক তখন এটাকে কমিয়ে 3% করে দেবে। আবার রিপিট করছি, ব্যাংকের যখন টাকা অনেক বেশি রয়েছে তখন ব্যাংক আরবিআইয়ের কাছে রেখে দিচ্ছে। আরবিআই প্রথমে যখন 4% হারে রিভার্স রিপো রেট ইন্টারেস্ট দিচ্ছিল, সেক্ষেত্রে ব্যাংক মার্কেটে 4% হারে দিচ্ছিল। কিন্তু এখন যদি আরবিআই ব্যাংকে বেশি পরিমাণে টাকা দেয়,
অর্থাৎ আরবিআই যদি বেশি পরিমাণে ইন্টারেস্ট দেয় তাহলে ব্যাংকের তো ইন্টারেস্ট অ্যাকচুয়ালি মার্কেটে যে ইন্টারেস্টটা দিচ্ছিল, যে ইন্টারেস্টে লোন দিচ্ছিল, সেই ইন্টারেস্ট কমালে তো আরও বেশি লাভ, কারণ আরও বেশি কম লোক, আরও বেশি লোক এখানে মার্কেট থেকে লোন নেবে, তার ফলে আরও বেশি মার্কেটে মানি সার্কুলেশন হবে। তাহলে কি ব্যাংকের কিন্তু লাভ হয়ে যাচ্ছে, মানে তখন 4% থেকে 3% করে দিচ্ছে। তাহলে মার্কেটে যখন টাকা অনেক বেড়ে যাবে তখন কি করবে, তখন আরবিআই করবে কি, এই যে রিভার্স রিপো রেট এটাকে কিন্তু কমিয়ে দেবে। রিভার্স রিপো রেট কমিয়ে দেওয়ার মানে কি, ব্যাংক তখন কম পরিমাণে 104-এর জায়গায় এখানে 102 কোটি টাকা পাচ্ছে। 102 কোটি টাকা পেলে ব্যাংক তখন মার্কেটে কী করবে, ব্যাংক মার্কেটে তখন এই 4%-এর জায়গায় এটাকে তখন কী করে দেবে, 6% ইন্টারেস্ট করে দেবে, না হলে তো ব্যাংকের লস হয়ে যাচ্ছে। তো এই যে 6% ইন্টারেস্ট করে দিচ্ছে, তার মানে মার্কেট থেকে কম টাকা ডিমান্ড করা হচ্ছে এবং মার্কেট কম পরিমাণে লোন নিচ্ছে। আর মার্কেট যখন কম পরিমাণে লোন নিচ্ছে তখন কিন্তু মার্কেটে মানি সার্কুলেশন কমে যাচ্ছে, তার ফলে মার্কেটে কিন্তু ইনফ্লেশন কন্ট্রোল হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা একটা কনসেপ্ট। এর পাশাপাশি এর পার্সপেক্টিভ থেকে আরেকটা কনসেপ্টে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে এমন কন্ডিশন আসবে যেখানে দেখবেন যে রিভার্স রিপো রেট বাড়ানো হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এই যে মার্কেটে ইনফ্লেশন কন্ট্রোল হচ্ছে, সেই কন্ডিশনটা আমরা কিছুদিন পরে আলোচনা করব, শেষের দিকে আলোচনা করবো। এখন আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন না, আরও কিছু আমাদের কনসেপ্ট নিয়ে আলোচনা করতে হবে, তারপরে সেই কন্ডিশনটা বুঝতে পারবেন। এখন আমি বেসিক কনসেপ্টটা বলে দিলাম রিভার্স রিপো রেটের ক্ষেত্রে। রিপো রেটের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো এক্সেপশন নেই, রিভার্স রিপো রেটের ক্ষেত্রে কিছু এক্সেপশন রয়েছে, সেটা আমরা পরে আলোচনা করবো। আপাতত বেসিকটা বুঝে নিন, তারপরে রিভার্স রিপো রেটের যে এক্সেপশন সেটা আপনারা বুঝতে পারবেন। আশা করি ক্লিয়ার। রিপো রেট বাড়ালে ব্যাংকে কিন্তু তাহলে এখানে ইনফ্লেশন কন্ট্রোল হয়ে যাচ্ছে। নেক্সট রয়েছে কি, ওপেন মার্কেট অপারেশন। এটা ইনফ্লেশন কন্ট্রোলে কীভাবে সাহায্য করে সেটা একবার দেখে নিন। ওপেন মার্কেট অপারেশন, দেখুন এই যে সেন্ট্রাল ব্যাংক বা আরবিআই রয়েছে আর ব্যাংক রয়েছে, তো মার্কেটে যখন ইনফ্লেশন হয়ে যায় তখন মার্কেটে অনেক বেশি টাকা এসে যায়। মার্কেটে ইনফ্লেশন হওয়া মানে কি, মার্কেটে প্রচুর পরিমাণে টাকা এসে যাওয়া। মার্কেটে যখন প্রচুর পরিমাণে টাকা এসে যায় তখন আরবিআই কী চাই, আরবিআই চায় যে আমরা ব্যাংকে বেশি পরিমাণে গভর্নমেন্ট বন্ড। আচ্ছা, আমি আপনাদের একটু সহজ করে বুঝিয়ে দিই। এখানে সেন্ট্রাল ব্যাংক, এখানে ব্যাংক, ইন্ডিভিজুয়াল বা কোম্পানি মার্কেট, সেটা আপনাদের পক্ষে একটু জটিল হয়ে যেতে পারে, আমি একটু সহজ করে বুঝিয়ে দিই। দেখুন এখানে ধরুন ব্যাংক রয়েছে, এখানে ধরুন মার্কেট রয়েছে, মার্কেট বা ইন্ডিভিজুয়াল। দেখুন মার্কেটে যখন ইনফ্লেশন হয় মানে মার্কেটে প্রচুর পরিমাণে টাকা, মার্কেটে এখন প্রচুর পরিমাণে টাকা এসে যাচ্ছে, তখন কি হবে, তখন ব্যাংক চাইবে, অ্যাকচুয়ালি আরবিআই চাইবে ব্যাংকের দ্বারা কাজটা করিয়ে নেবে, কিন্তু আরবিআই চাইবে যে মার্কেট থেকে টাকা উঠে আসুক, মার্কেটে ইনফ্লেশন কন্ট্রোল হয়ে যাক। তো সেই জন্য মার্কেটে যত মানি আছে সেটাকে তুলতে গেলে কী করতে হবে, ব্যাংক তখন মার্কেটে গভর্নমেন্ট সিকিউরিটি ছেড়ে দেবে, গভর্নমেন্ট সিকিউরিটি বিক্রি করবে মার্কেটে। গভর্নমেন্ট সিকিউরিটি যদি মার্কেটে বিক্রি করে তার মানে মার্কেট তো টাকা দিয়ে ব্যাংকের কাছ থেকে গভর্নমেন্ট সিকিউরিটি কিনবে, তার ফলে টাকাটা এখন ব্যাংকের কাছে চলে আসছে। সরি, আবার প্রবলেম হয়ে গেল, যাই হোক। ব্যাংক মার্কেট যখন মার্কেট থেকে টাকা তোলার প্রয়োজন হবে, যখন মানি যখন মার্কেট থেকে তোলার প্রয়োজন হবে, সরি একটু প্রবলেম হয়ে যাচ্ছে, এখানে টেকনিক্যাল এরর হচ্ছে। দেখুন যখন মার্কেটে প্রচুর পরিমাণে ইনফ্লেশন হবে, প্রচুর পরিমাণে মার্কেটে টাকা এসে যাবে, তখন কিন্তু অ্যাকচুয়ালি আরবিআই কাজটা করিয়ে নিচ্ছে ব্যাংকের দ্বারা। ব্যাংক কী করবে, মার্কেটে গভর্নমেন্ট সিকিউরিটি বিক্রি করবে, গভর্নমেন্ট সিকিউরিটি মার্কেটে বিক্রি করবে, আর তার ফলে কী হবে, মার্কেট থেকে টাকাটা তখন ব্যাংকের হাতে চলে আসবে, টাকাটা তখন ব্যাংকের হাতে চলে আসবে। টাকা যদি ব্যাংকের হাতে চলে আসে মার্কেট থেকে, আর মার্কেটে যদি গভর্নমেন্ট সিকিউরিটি বেশি চলে যায়, তার মানে কি, মার্কেটে এখন টাকা কমে যাচ্ছে, মানি সার্কুলেশন কমে যাচ্ছে। মার্কেটে যদি মানি সার্কুলেশন কমে যায় তার মানে ইনফ্লেশন কন্ট্রোল হয়ে যাচ্ছে। মার্কেটে যদি টাকাই বেশি না থাকে তাহলে ইনফ্লেশনটা কীভাবে থাকবে। আবার রিপিট করছি, মার্কেটে যখন অনেক বেশি টাকা হয়ে যায় তখন কিন্তু ব্যাংক চাইবে, অ্যাকচুয়ালি আরবিআই চাই ব্যাংকের দিয়ে কাজটা করিয়ে নেয়, ব্যাংক চাইবে গভর্নমেন্ট সিকিউরিটি মার্কেটে দিয়ে দেবো এবং আমরা মার্কেট থেকে টাকা তুলে নেবো। তার জন্য গভর্নমেন্ট সিকিউরিটি মার্কেটে ব্যাংক বিক্রি করে দেবে। ব্যাংক যখন গভর্নমেন্ট সিকিউরিটি মার্কেটে বিক্রি করবে, মার্কেট থেকে টাকাটা ব্যাংক নিজের কাছে নিয়ে নেবে। তো এভাবে কিন্তু ইনফ্লেশন কন্ট্রোল করা হয়। আর যখন ডিফ্লেশন হয় বা রিসেশন হয়, সেই কন্ডিশনে কিন্তু কী হয়,
তখন ব্যাংক কিন্তু গভর্নমেন্ট সিকিউরিটি মার্কেট থেকে কিনে নেয়। তখন এই যে গভর্নমেন্ট সিকিউরিটি মার্কেট থেকে কিনে নিচ্ছে আর টাকাটা তখন মার্কেটে ছেড়ে দিচ্ছে, তখন কিন্তু ডিফ্লেশন কন্ট্রোল হয়ে যায়। এই হচ্ছে বেসিক কনসেপ্ট। এখানে সেই একই জিনিসে বলা রয়েছে, কিন্তু একটু দেখুন, যখন ইন্ডিভিজুয়াল কোম্পানি ইন্টারেস্টেড, এখানে হাই মানি সাপ্লাই, এখানে যখন ইন্ডিভিজুয়াল হাই মানি সাপ্লাই রয়েছে, ব্যাংক তখন কী করবে, এখানে দেখুন ওপেন মার্কেট অপারেশনের ক্ষেত্রে, আচ্ছা এখানে ইনফ্লেশন কন্ট্রোলের ক্ষেত্রে এখানে দেখুন ইন্ডিভিজুয়ালের থেকে যে টাকাটা সেটা তুলে নেওয়ার জন্য মানি সাপ্লাইটাকে কমিয়ে দেবে, তার জন্য কি ইন্টারেস্ট রেট বাড়িয়ে দেবে। তো এখানে বন্ড, সেন্ট্রাল গভর্নমেন্ট, সেন্ট্রাল যে ব্যাংক সেটা আবার বন্ড এখানে ব্যাংকের কাছে দিচ্ছে, ব্যাংক সেই টাকাটা সেন্ট্রাল ব্যাংকের কাছে জমা দিচ্ছে। এইভাবে কিন্তু কাজটা হয়, কিন্তু এটা একটু জটিল পর্যায়ে দেওয়া রয়েছে। ছবিটা যেটা দেখতে পাচ্ছেন একটু জটিল করে দেওয়া রয়েছে, কিন্তু আমি যেটা বোঝালাম এটাই অ্যাকচুয়ালি মনে রাখবেন, খুব একটা প্রবলেম হবে না, খুবই সহজ কনসেপ্ট, আপনাদের কোনো রকম প্রবলেম হবে না। এবার দেখি বেস রেট এবং এমসিএলআর কী জিনিস। বেস রেট বুঝতে হবে আপনাদের। বেস রেট হচ্ছে যে রেটের নিচে ব্যাংক মার্কেটে লোন দিতে পারে না। ধরুন আপনি ব্যাংকের থেকে লোন নিচ্ছি, কিন্তু এই যে লোনের রেট ধরুন এখন 4%, 5%, যে রেটই থাকুক না কেন, এই যে রেটে আমরা ব্যাংকের থেকে লোন নিচ্ছি, এই যে রেটটা এটা ডিসাইড করে আরবিআই। আর যে রেটের নিচে ব্যাংক মার্কেটে লোন দিতে পারে না, এই রেটটাকে কিন্তু বলা হয় বেস রেট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার পাশাপাশি ব্যাংক রেটও মনে রাখবেন। ব্যাংক যদি লোন নেয় আরবিআইয়ের কাছ থেকে লং টার্মের জন্য, সেটাকে আমরা বলবো ব্যাংক রেট। আমরা রিপো রেটের ক্ষেত্রে কী দেখেছিলাম, রিপো রেটে ম্যাক্সিমাম 7 দিনের জন্য লোন নিতে পারে, আর এটা শর্ট টার্মের লোন রিপো রেট। কিন্তু ব্যাংক রেট হচ্ছে ব্যাংক আরবিআইয়ের কাছ থেকে লোন নিচ্ছে লং টার্মের জন্য, এবং এখানে কোনো রকম কিন্তু গভর্নমেন্ট সিকিউরিটি রাখতে হয় না। তো এই যে ব্যাংক আরবিআইয়ের কাছ থেকে লং টার্মের লোন নিচ্ছে, এটাকেই বলা হবে কি ব্যাংক রেট। নেক্সট এমসিএলআর। এমসিএলআর কি? এমসিএলআর ফুল ফর্ম হচ্ছে মার্জিনাল কস্ট অফ ফান্ড বেসড লেন্ডিং রেট। এটা কি? দেখুন, সাধারণত যে ব্যাংকের রেটটা নির্ধারণ করা হয়, আরবিআই একটা লোয়ার লিমিট সেট করে দেয় যে এর নিচে আর যাওয়া যাবে না, অর্থাৎ বেস রেট একটা সেট করে দেয় আরবিআই যে ব্যাংক এর নিচে লোন দিতে পারবে না তার প্রফিটের জন্য, কারণ ব্যাংক সবসময় চায় বেশি পরিমাণে লোন দেবো, বেশি পরিমাণে ইন্টারেস্ট আমরা আদায় করবো। তো আরবিআই বলে দেয় যে এর নিচে তোমরা লোন দিতে পারবে না। তো এই যে রেট, লোনের যে রেট, সেটা কিসের ওপর বেস করে সেট করা হয়? কিছু কিছু জিনিসের ওপর বেস করে সেট করা হয়, স্পেশালি 4টে জিনিসের ওপর। যেমন ধরুন মার্জিনাল কস্ট অফ ফান্ড, মানে ফান্ড কেমন আছে মার্জিনাল কস্ট। নেগেটিভ ক্যারি অফ সিআরআর, সিআরআর রিলেটেড একটা নেগেটিভ ক্যারি, সেটা পরবর্তীকালে আলোচনা করবে, এখন আপনারা আলোচনা করলে বুঝতে পারবেন না। অপারেটিং কস্ট, একটা ব্যাংককে অপারেট করতে গেলে যে খরচগুলো হচ্ছে। টেনিওর প্রিমিয়াম, টেনর প্রিমিয়াম বলতে টেনিওর প্রিমিয়াম, টেনর, এই যে টেনর যা টেনিওরটাই, টেনিওর বলতে নির্দিষ্ট সময় কত দিনের জন্য লোনটাকে দেওয়া হচ্ছে। এই যে ব্যাপারগুলো, এইগুলোর ওপরে কিন্তু বেস করে এই যে এমসিএলআর, মার্জিনাল কস্ট অফ ফান্ড বেস লেন্ডিং রেট। নেগেটিভ ক্যারি অফ সিআরআর আমরা ইম্পর্টেন্ট যখন টার্মিনোলজি আলোচনা করব সেক্ষেত্রে আমরা আলোচনা করব। সিআরআর কেমন দিতে হচ্ছে, ইন্টারেস্ট রেট কতটা দিতে হচ্ছে। দেখুন, নেগেটিভ ক্যারি অফ সিআরআর বলতে অ্যাকচুয়ালি সহজ ভাষায় বলতে গেলে সিআরআরের রেটটা কেমন, আরবিআই ব্যাংকের ওপর কীরকম সিআরআরের রেট চাপিয়ে, যদি বেশি পরিমাণে সিআরআরের রেট চাপিয়ে রাখি, এসএলআর রেট চাপিয়ে রাখি, সেক্ষেত্রে কিন্তু এমসিএলআর বেড়ে যাবে, অর্থাৎ বেস রেটটা বেড়ে যাবে। তো এরকমভাবে কিন্তু বেস করে ব্যাংক তার নিজের যে লোনের পার্সেন্টেজ সেটা কিন্তু নির্ধারণ করে। তো এটাই হচ্ছে এমসিএলআর। নেক্সট কনসেপ্ট ব্যাংক রেট। ব্যাংক রেটটা বলেই দিলাম, ব্যাংক লং টার্মের জন্য আরবিআইয়ের কাছ থেকে লোন নিলে সেটাকেই বলা হয় ব্যাংক রেট। ইট ইজ দ্য রেট অ্যাট হুইচ দ্য রিজার্ভ ব্যাংক ইজ রেডি টু বাই ইয়োর রেসিডেন্ট বিলস অর এক্সচেঞ্জ অর other commercial papers. The bank rate is published under section 49 the Reserve Bank of India 1934 Act. তো এই হচ্ছে ব্যাংক রেট। আচ্ছা, ডিমনিটাইজেশন সম্পর্কে কয়েকটা পয়েন্ট আমি আপনাদের বলে দিতে চাই। ডিমনিটাইজেশান, আপনাদের অনেকের মনে হতে পারে যে 2016 সালে প্রথম ডিমনিটাইজেশন হয়েছিল, এমনটা কিন্তু নয়। পরীক্ষায় এখান থেকে কোশ্চেন এসেছিল, এর আগে পরীক্ষা এখান থেকে কোশ্চেন এসেছে, এসএসসির পরীক্ষায় বহুবার কোশ্চেন এসেছে যে প্রথম ডিমনিটাইজেশন কবে হয়েছিল। মাথায় রাখবেন, ফর দ্য ফার্স্ট টাইম ডিমনিটাইজেশন হয়েছিল 1946 সালে। সেকেন্ড বার কোথায় হয়েছিল? সেকেন্ড বার হয়েছিল 1978-এ, আর থার্ড টাইম হয়েছিল 2016-তে। তো এটা কখনোই ভাববেন না যে প্রথমবারই কিন্তু এই 2016-তে ডিমনিটাইজেশন হয়েছিল। ডিমনিটাইজেশন হয়েছিল 2016-তে থার্ড টাইমের জন্য, আর ফার্স্ট টাইম 1946, আর সেকেন্ড টাইম হচ্ছে 1978 সাল। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় কিন্তু এখান থেকে এসএসসিতে বহুবার এসছে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আমার প্রায়োরিটি থাকবে এই যে কোর্সগুলো বা এই যে ক্লাসগুলো করছেন আপনারা, এরপরে যে কোনো পরীক্ষা, ভারতবর্ষের যে কোনো পরীক্ষা, শুধুমাত্র ডব্লিউবিসিএস নয়, ইউপিএসসি প্রিলিমিনারিও আপনাদের যাতে ক্র্যাক হয়ে যায়,
বা ক্র্যাক করার অ্যাবিলিটি আপনাদের তৈরি হয়ে যায়, সেগুলো যেন এই কোর্স থেকে এসে যায়। তো লেকচারগুলো প্রত্যেকটা মন দিয়ে শুনবেন, দেখবেন প্রত্যেকটা পয়েন্ট আপনার মাথায় রাখবেন, নোট করবেন, দেখবেন এখান থেকেই দেখবেন সমস্ত কোশ্চেন আসবে। এই যে ইকোনমি যখন শেষ হবে, তারপরে আপনি যে কোনো ইউপিএসসির যে কোনো একটা পেপার সলভ করবেন, ইউপিএসসি আপনি সিএসসি বা সিভিল সার্ভিস এক্সামিনেশন বা সিডিএসসি এপিএফ, দেখবেন আপনি অতি সহজে সলভ করতে পারছেন। প্রত্যেকটা পেপারকে মাথায় রেখে কিন্তু করানো হচ্ছে। তো এই ছিল আজকের লেকচার। নেক্সট ডে আমরা ইন্দ্রধনুষ প্ল্যান, প্রায়োরিটি সেক্টর লেন্ডিং সম্পর্কে আলোচনা করব, তারপর ক্যাপিটাল অ্যাডিকুয়েসি, টিয়ার 1 টিয়ার 2 ক্যাপিটাল, এনপিএ সম্পর্কে জানবো, ইউপিআই, গোল্ড স্কিম, এগুলো সিডিআর, ডিসিভ, সিভ, এগুলো সম্পর্কে কিন্তু জানবো, সারফেসি অ্যাক্ট, মনিটারি পলিসি, এগুলো সম্পর্কে নেক্সট দিন জানবো। তো চলুন, এই ছিল আজকের ভিডিও। নেক্সট ভিডিওতে আপনার সাথে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।